প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। খনিজ লবণ পরিশোষণের জন্য বিভিন্ন ধরনের মতবাদ কিন্তু প্রচলিত রয়েছে। এই মতবাদগুলো থেকে আজকে আমরা বিজ্ঞানী লুন্ডিগার্ডের একটি মতবাদ নিয়ে আমরা আলোচনা করব, যাকে আমরা বলেছি সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডিগার্ডের মতবাদ। এই মতবাদটা কি? এই জন্য চলো আমরা শুরুতেই এটা কাজ করে নেই, আগে বোঝার চেষ্টা করি যে আসলে এখানে কি ঘটে। মূলত এটিকে যদি আমরা একটি উদ্ভিদ হিসেবে চিন্তা করি, যে এটি একটি উদ্ভিদ এবং উদ্ভিদের কি রয়েছে, উদ্ভিদের হলো মূল রয়েছে। এখানে উদ্ভিদের মূল রয়েছে। মূলটাকে যদি একটু বড় করে আমরা আঁকার চেষ্টা করি, এই হচ্ছে উদ্ভিদের মূল। এর মধ্যে কি আছে? বিভিন্ন রকম মূলরোম রয়েছে। এই মূলরোমগুলো কিন্তু এককোষী। এটা তোমরা জানো যে উদ্ভিদের মূলরোম এককোষী। তাহলে এটি কোষের যে বাইরের আবরণী থাকে, সেই কোষীয় আবরণী, কোষীয় ঝিল্লি, যাকে আমরা কি বলে থাকি? প্লাজমা মেমব্রেন। এবং আমরা এটি জানি যে প্লাজমা মেমব্রেন কিভাবে গঠিত। এগুলো ফসফোলিপিডের বাই লেয়ার নিয়ে গঠিত। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা পড়েছিলাম ফসফোলিপিডের বাই লেয়ার, দুটো লেয়ার কেমন থাকে? এরকম থাকে। এখন আমরা এই ফসফোলিপিডের যে বাইলেয়ার আছে, অর্থাৎ এটি প্লাজমা মেমব্রেনের যে একটি বাইলেয়ার, এটিকে যদি আমরা এভাবে কল্পনা করি যে এই একটি অংশ যেটি কোষের বাইরের অংশ, আর এটিকে যদি চিন্তা করি আমরা, সেটি হচ্ছে কোষের অভ্যন্তরে, মানে কোষাভ্যন্তরে। তাহলে আমরা এখানে লিখে ফেলি এটি হচ্ছে কোষের ভেতরে বা কোষাভ্যন্তরে। সহজে লিখলাম আমরা কোষের ভেতরে। আর এখানে এই যে মূল রোম, এই মূল রোমের মধ্যে কি থাকে? এগুলোর মধ্যে পানি থাকে, মাটি থাকে, মাটির কণা। এবং এই যে ভেতরে যে কৌশিক পানি রয়েছে, এই কৌশিক পানিগুলো থেকেই মূলত কি করে? উদ্ভিদ খনিজ লবণগুলো, যেগুলো দ্রবীভূত অবস্থায় থাকে আয়ন আকারে, এই আয়নগুলোকে গ্রহণ করে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে এই দুটো অংশই হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো প্লাজমা মেমব্রেনের আবার দুটো তল থাকে। এই অংশটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের বাইরের তল, বাইরের তল। আর এই পাশটা যদি চিন্তা করি, কল্পনা করি, তাহলে এটি হচ্ছে প্লাজমা মেমব্রেনের ভেতরের তল। প্লাজমা মেমব্রেনের বাইরের তল আর ভেতরের তল, দুটো পার্ট। এবার আমরা একটু লক্ষ্য করি যে এই প্লাজমা মেমব্রেনের বাইরের তল থেকে কি হবে? এখান থেকে আয়নটা ভেতরে প্রবেশ করবে এবং একটি নির্দিষ্ট পাম্পের মাধ্যমে এটি ভেতরে চলে যাবে। এই জন্য সায়েন্টিস্টের নাম অনুসারে এখানে নাম দেয়া হয়েছে লুন্ডে গার্ডের মতবাদ, বা এটাকে আমরা বলে থাকি সাইটোক্রোম পাম্প মতবাদ। এখন লুন্ডেগার্ড কি চিন্তা করলেন বা কি প্রমাণ করে দেখালেন আমাদেরকে? উনি যেটা প্রমাণ করলেন যে এর ভেতরের দিকে, অর্থাৎ সাইটোপ্লাজমের বাইরে যে প্লাজমা মেমব্রেন আছে, এই মেমব্রেনের মধ্যে কি রয়েছে? একটা সাইটোক্রোমের এখানে চেইন রয়েছে। এই যে সাইটোক্রোমের এখানে চেইন, যার ভেতর দিয়েই কি ঘটবে? এখানে আয়নের চক্রাকারে আয়ন এর ভেতর দিয়ে প্রবেশ করবে এবং একদিকে আয়ন প্রবেশ করবে, অন্যদিকে ইলেকট্রনের প্রবাহ চলবে। তো চলো আমরা এই বিষয়টি আগে জেনে নেই। এটি ঘটার জন্য শুরুতেই
আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এখানে একটি বিক্রিয়া ঘটে, সেটি হচ্ছে ডি হাইড্রোজিনেস নামে একটি বিক্রিয়া ঘটে। এই বিক্রিয়ার ফলে কি হয়, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়। এই হাইড্রোজেনটা কি হয়, পরবর্তীতে হলো ভেঙে যায়, এটি ইলেকট্রনে ভেঙে যায় এবং প্রোটনে ভেঙে যায়। এরপর এই ইলেকট্রনটি কি করে, এই ইলেকট্রনটি এখানে সাইটোক্রোমের যে চেইন আছে সেই চেইনের একটি অংশ দ্বারা কি হয়, লৌহ যে অংশটি আছে সেটি দ্বারা গৃহীত হয়। তোমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে সাইটোক্রোম এটি কি। সাইটোক্রোম হচ্ছে যে একটি হিম প্রোটিন যুক্ত একটি কমপ্লেক্স, অর্থাৎ যার মধ্যে কি থাকবে, যার মধ্যে আয়রন থাকবে বা লৌহ থাকবে। তাহলে সাইটোক্রোমের মধ্যে যে লৌহ থাকবে, লৌহ নিয়ে গঠিত একটি প্রোটিনাস কমপ্লেক্স যাকে আমরা সাইটোক্রোম বলে থাকি। তো সাইটোক্রোম গুলো বিভিন্ন রকম হয়ে থাকে, বিশেষ করে সাইটোক্রোম বি, সি এবং এ, এবং আরো একটি সাইটোক্রোম আছে সাইটোক্রোম ডি। তো সাইটোক্রোম ডি আমাদের এই আলোচনার মধ্যে প্রয়োজন নেই, তো আমরা সাইটোক্রোমটা একবার এঁকে নেই এখানে। তাহলে এখানে সাইটোক্রোমটা কেমন থাকবে, তার সাথে কি যুক্ত অবস্থায় থাকবে, আয়রন যুক্ত অবস্থায় থাকবে। তাহলে এখানে সাইটোক্রোম যেমন Fe3+ এবং Fe2+, আর এটি হচ্ছে প্রথম সাইটোক্রোম, সাইটোক্রোম বি। এবার একই রকম ভাবে এখানে হলো Fe2+, এখানে থাকবে হলো Fe3+। আবার একই রকম ভাবে এখানে থাকবে হলো সাইটোক্রোম সি। আবার এখানে থাকবে হলো Fe3+, এখানে থাকবে Fe2+। মূলত এই স্থানের মধ্যে থাকবে হলো সাইটোক্রোম এ। তাহলে আমরা এখানে দেখলাম যে এটি হচ্ছে একটি সাইটোক্রোমের পাম্প, অর্থাৎ সাইটোক্রোমের চেইন বা পাম্প যন্ত্র। সাইটোক্রোমের চেইনের এটি মনে রাখার বিশেষ কৌশল হলো, ঠিক আমরা এই দিক থেকে যদি শুরু করি, সাইটোক্রোম বি মানে সাইটোক্রোম বেবি, বেবির চেয়ে একটু বড় হয় সে হলো চাইল্ড, সাইটোক্রোম সি, চাইল্ডের চেয়ে একটু বড় হয় অ্যাডাল্ট, সাইটোক্রোম এ। তো সাইটোক্রোম এ, সি, বি এই সিকোয়েন্স অনুসারে এগুলো সাজানো থাকবে। এবার আমরা তো জানলাম যে আমাদের আয়নগুলো আসবে কোত্থেকে, আয়নগুলো আসবে এই বাইরে থেকে, অর্থাৎ এই যে মূল রোমের কৌশিক পানির মধ্যে এগুলো দ্রবীভূত অবস্থা আছে, বাইরে থেকে আসবে, এখান থেকে অ্যানায়ন আকারে আসবে। অ্যানায়ন কোনগুলো, যেগুলো নেগেটিভ চার্জ যুক্ত সেগুলো হচ্ছে অ্যানায়ন, আর ক্যাটায়ন কোনগুলো, যেগুলো পজিটিভ চার্জ যুক্ত সেগুলো হচ্ছে ক্যাটায়ন। যেমন আমরা যদি এখানে হলো অ্যানায়নটাকে যদি আমরা বলে থাকি এটা হচ্ছে একটি ক্লোরিন Cl, তাহলে এটা হচ্ছে একটা অ্যানায়ন। Cl কে আমরা কি বলছি, একটা অ্যানায়ন, ক্লোরাইড আয়ন। তাহলে এই অ্যানায়নটা এখানে ভেতরে প্রবেশ করবে, আর ইলেকট্রনের এখানে একটা কি হবে, একটা প্রবাহ চলবে। মনে রাখা জরুরি, ডিহাইড্রোজেনেস প্রক্রিয়ায় যে হাইড্রোজেনটি ভেঙে গেল, গিয়ে যে ইলেকট্রনটি এখান থেকে তৈরি হলো, সে কি করবে, সে ফার্স্ট Fe3+ দ্বারা কি হবে, রিসিভ হবে সে। এটা একটু মনে রাখতে হবে, কারণ Fe3+ এটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে Fe2+ এ পরিণত হয়। আবার Fe2+ সেটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সে Fe3+ এ পরিণত হয়। আমরা জানি, মনে রাখার জন্য একটু আমরা আবার দেখি একটু, সেটা হচ্ছে যা, দা এবং বি
গ্রহ। জাদা মানে হলো জারণের ক্ষেত্রে ইলেকট্রন দান করে, আর বিগ্রহ মানে হলো বিজারণের ক্ষেত্রে ইলেকট্রন কি করে, গ্রহণ করে। তাহলে এখানে হলো জারণ ঘটে, জারিত হয়, ইলেকট্রন দান করার মাধ্যমে জারিত হয়, আর ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিজারিত হয়। এই বিষয়টি আমরা জানলাম যে জাদা ইলেকট্রন দান করে জারণ, আর বিগ্রহ ইলেকট্রন গ্রহণ করে বিজারণ। এটি আমরা জানলাম। তাহলে এখানে কি ঘটে একটু মনে করি। Fe3+ সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তার এই প্লাস আয়ন কি হবে, কমে যাবে না? কমে যাবে। তাহলে সে পরিণত হবে Fe2+। আবার একই রকম ভাবে Fe2+ সে যদি একটা ইলেকট্রন দান করে, ছেড়ে দেয় বা দান করে, তাহলে সে কি হবে, Fe3+ পরিণত হবে। তাহলে এখানে এই ঘটনার মধ্যে কি ঘটলো, এই ঘটনার মধ্যে বিজারিত হয়েছে। এটা কি ঘটেছে, এটা বিজারিত হয়েছে, এটা বিজারিত। আর এই ঘটনার মধ্যে কি হয়েছে, এটা জারিত হয়েছে। মূলত সাইটোক্রোমের মধ্যে এই যে বিজারণ এবং জারণ, বিজারণ জারণ, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে চক্রাকারে এই গৃহীত ইলেকট্রনটা Fe3+ মানে হচ্ছে ফেরিক আয়ন দ্বারা প্রথম গৃহীত হয়, হয়ে বিজারিত হয়, হয়ে সে আবার Fe2 পরিণত হয়, ফেরাস আয়নে পরিণত হয়। ফেরাস আয়নটি আবার ইলেকট্রন ছেড়ে দিয়ে পরের অংশে চলে আসে, সাইটোক্রোমের পরের চেইনে চলে আসে, সে আবার Fe3+ পরিণত হয়, সে ইলেকট্রন গ্রহণ করে আবার Fe3+ পরিণত হচ্ছে। একই রকম ভাবে Fe3+ থেকে আবার পরবর্তীতে Fe2+ পরিণত হয়। ঠিক এই চক্রটা এভাবেই চলতে থাকে। চলতে চলতে একসময় ইলেকট্রন ঠিক এই যে বাহিরের তলে, ভেতরের তল থেকে ইলেকট্রনটা বাহিরের তলের মধ্যে ইলেকট্রনটা এখানে চলে আসে। ইলেকট্রন যখন এখানে চলে আসে তখন সে কি করে, এই প্রোটনের সাথে যুক্ত হয়ে বাইরে থেকে 1/4 অক্সিজেন এখান থেকে ভেতরে প্রবেশ করে, করে এদের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং 1/4 অক্সিজেন এটি যুক্ত হয়ে তৈরি করে হাফ অণু পানি তৈরি করে। এই যে ইলেকট্রন এখান থেকে মানে ইলেকট্রনের ফ্লোটা এখান থেকে যে তৈরি হচ্ছে, হয়ে ইলেকট্রন এখান থেকে ঘুরে 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 যখন এই যে বাইরের তলে আসে, ঠিক একই সময়ে একটি করে অ্যানায়ন এর ভেতরে প্রবেশ করে। অর্থাৎ ইলেকট্রনের যে প্রবাহ সেটি হচ্ছে এই দিক থেকে, অ্যানায়নের প্রবাহ হচ্ছে এই দিক থেকে। দুটো প্রবাহ একই সাথে চলে কিন্তু এরা রিভার্স, পরস্পর বিপরীতমুখী। এই কারণে যখন একটা ফেরিক আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়, ঠিক একই সময়ে এখানে একটা অ্যানায়ন ভেতরের দিকে প্রবেশ করে। মনে রাখা জরুরি, Fe2+ মানে এখানে দুটা অ্যানায়ন আছে, Fe3+ তার মানে এখানে হলো তিনটি অ্যানায়ন রয়েছে। একই রকম ভাবে Fe3+ এখানে তিনটি অ্যানায়ন, Fe2+ এখানে দুটি অ্যানায়ন, Fe2+ এখানে দুটি অ্যানায়ন, Fe3+ এখানে হচ্ছে তিনটি অ্যানায়ন রয়েছে। এভাবে প্রথম যখন ইলেকট্রনটা বাইরের তলে চলে আসলো তখন একই রকম ভাবে অ্যানায়নটা এর ভেতরে প্রবেশ করে। অর্থাৎ Fe2+ সেটি যখন জারিত হয় তখন সে কি করে, এই দুটো অ্যানায়ন থেকে সে আরেকটা অ্যানায়নকে রিসিভ করে, গ্রহণ করে। গ্রহণ করে এখানে যে বিজারণ ঘটে সেই অবস্থা সে কি করে, তিনটি অ্যানায়নে এখান থেকে রিসিভার হয়। এভাবে সে আবার একটি অ্যানায়ন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আরেকটি অ্যানায়ন গ্রহণ করে। অর্থাৎ অ্যানায়নগুলো আবার চক্রাকারে এভাবে জারণ বিজারণ প্রক্রিয়ার ভেতরের দিকে ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে অ্যানায়নগুলো ঠিক এই জায়গায় এসে পৌঁছায় এবং শেষ পর্যন্ত সেটি কোষের ভেতরের দিকে বা কোষের অভ্যন্তরে অ্যানায়নগুলো এখান থেকে রিলিজ হয়। অর্থাৎ এখানে একটা ক্লোরিন ধরে নেই, এটি একটি ক্লোরিন বা ক্লোরাইড আয়ন, সেটি ভেতরের দিকে প্রবেশ করলো। এখন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই লুন্ডিগার্ড বলেছেন যে এই প্রক্রিয়ার মাধ্যমেই খনিজ লবণের
পরিশোষণ ঘটে, ভেতরের দিকে যায়। লুনিগ্যার্ডের এই মতবাদের মধ্যে আসলে তিনটি ধারণা রয়েছে। একটি ধারণা হচ্ছে অ্যানায়ন এবং ক্যাটায়ন এই দুটো জিনিসের, অর্থাৎ অ্যানায়নের এবং ক্যাটায়নের দুটোর শোষণ বা পরিশোষণ প্রক্রিয়ার কৌশলটা ভিন্ন। অ্যানায়ন ভেতরের দিকে যায় হচ্ছে একটি সক্রিয় পরিশোষণের মাধ্যমে, অ্যাক্টিভ অ্যাবজর্পশনের মাধ্যমে, আর ক্যাটায়ন M+, ক্যাটায়ন প্রবেশ করে আবার নিষ্ক্রিয় শোষণের মাধ্যমে। এটা ধারণা নাম্বার 1। ধারণা 2 বলা হয়েছে যে অ্যানায়ন প্রবেশ করে সক্রিয় পরিশোষণের মাধ্যমে, সক্রিয় প্রক্রিয়ায়, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ায়। আর 3 নম্বর ধারণা হচ্ছে এখানে ক্যাটায়নটা হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায়। এখন বিষয় হলো যে নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়ায় সে কিভাবে প্রবেশ করে ভেতরে? সে কি এমনি এমনি প্রবেশ করে? না। যদি আমরা ধরে নেই এখানে ক্যাটায়ন বলতে রয়েছে হলো Na+, আর আমাদের অ্যানায়ন রয়েছে হলো Cl-, তাহলে এখানে যখন Cl এর আধিক্য ঘটতে থাকবে, অর্থাৎ একটা Cl প্রবেশ করলো, তখন Cl ভেতরের কোষের ভেতরে গিয়ে তারা কি তৈরি হবে? তারা আসলে যৌগ তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড। এটা তৈরির জন্য সে নিষ্ক্রিয়ভাবে এই ক্যাটায়নের ভেতরের দিকে কি ঘটে? প্রবেশ ঘটে। তাহলে পুরো প্রক্রিয়াটা আমাদের কাছে খুব জটিল না, একেবারেই সহজ একটা প্রক্রিয়া। শুধু এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। লুন্ডিগার্ড 3টি ধারণার উপরে এই প্রক্রিয়াটি দাঁড় করিয়েছেন বা এই মতবাদটি দিয়েছেন। 1 নাম্বার, অ্যানায়নের শোষণ এবং ক্যাটায়নের শোষণ কৌশল একেবারেই ভিন্ন। 2, অ্যানায়ন শোষিত হয় সক্রিয় পরিশোষণ প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ এই যে ডিহাইড্রোজেনেস প্রক্রিয়া, যে বিক্রিয়াটা ঘটবে, বিক্রিয়া তো এমনি এমনি ঘটে না। যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সেখানে কি হয়? শক্তির প্রয়োজন হয়। তাহলে এখানে একটা এনার্জির প্রয়োজন হয়েছে এই সাইটোক্রোম পাম্প যন্ত্রটাকে চালানোর জন্য, বা এই পাম্প প্রক্রিয়াটাকে চালানোর জন্য, এই চেইনটা ফাংশন করার জন্য। ঠিক 3 নাম্বার ধারণায় বলা হয়েছে যে ক্যাটায়নগুলো কিভাবে পরিশোষিত হয়? এটা নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, অর্থাৎ কোষের অভ্যন্তরে অ্যানায়ন এবং ক্যাটায়নের মধ্যে যে সাম্যাবস্থা বা ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে ক্যাটায়নগুলো ভেতরের দিকে পরিশোষিত হয়। তো আমরা পুরো প্রক্রিয়াটাকে যদি আরেকবার দেখি, যে আমরা জানি মূল রোমের মাধ্যমে কি ঘটে? এখানে মূল রোমের মাধ্যমে খনিজ উপাদানগুলোর পরিশোষণ ঘটে। বিভিন্ন খনিজ উপাদান, বিভিন্ন রকম অ্যানায়ন, বিভিন্ন ক্যাটায়ন, এগুলো উদ্ভিদ দেহের ভেতরের দিকে যেখানে মূল থাকে, মূল রোমের মাধ্যমে এগুলো কি হয়? অ্যাবজর্ব হয়ে থাকে। এখানে কি ঘটনা ঘটে? যে আমরা জানি যে এটা প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের ঠিক এই যে ভেতরের তলের এখানে একটা ডিহাইড্রোজেনাস বিক্রিয়া ঘটে থাকে। ডিহাইড্রোজেনাস বিক্রিয়ায় সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে সেটি ভেঙে যায়, ভেঙে গিয়ে সে হলো প্রোটন এবং ইলেকট্রনে পরিণত হয়। এরপর আমরা জানি যে প্রোটন এবং এই ইলেকট্রনটা যেটা বেরিয়ে গেল, ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটি রিলিজ হওয়ার পর এখানে Fe3+, সে হচ্ছে ইলেকট্রন রিসিভার হিসেবে কাজ করে সে বিজারিত হয়ে যায়। হয়ে আবার সে পরবর্তীতে কি ঘটে? এই ইলেকট্রনটা পরে যখন Fe2+ পরিণত হয়, অর্থাৎ সে ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে বিজারিত হলো, হয়ে সে Fe2+ পরিণত হলো। Fe2+ আবার সে কি করে? একটি ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আবার সে Fe3+ পরিণত হয়। এই যে ইলেকট্রনের প্রবাহ, এই যে চক্র, একটা থেকে আর একটায় জারণ এবং বিজারণ প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে, এই ইলেকট্রন প্রবাহটার ক্ষেত্রে আমরা দেখি ইলেকট্রন একদিকে যাবে এবং বাইরের তলে সে ইলেকট্রনটা রিলিজ হয়। হলে এখানে ইলেকট্রন, এখানে হলো প্রোটন, এবং বাইরের একেবারে বহিস্থ দ্রবণ থেকে 1/4 যে অক্সিজেন আছে সেটাকে নিয়ে তিনজনে মিলে কি তৈরি করে? পানি তৈরি করে। একই সময়ে যেহেতু দুটো ঘটনা ঘটে পারস্পরিকভাবে এবং বিপরীতমুখী, অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ এবং অ্যানায়নের প্রবেশ, সেক্ষেত্রে এখানে বাইরের তলে যে অ্যানায়নটা রয়েছে, সেই অ্যানায়নটা আবার এখানে ওই লৌহ দ্বারা বা হিম দ্বারা এগুলো কি হয়? রিসিভ হয়। এবং সে প্রথমেই Fe2+ এর সাথে যুক্ত অবস্থায় যে দুটি অ্যানায়ন থাকে, তার সাথে এসে আরেকটি অ্যানায়ন কি হয়? এর সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ Fe3+ এর মধ্যে আরেকটি অ্যানায়ন যুক্ত হয়ে গেল। Fe3+ আবার একটি অ্যানায়ন ছেড়ে দিয়ে পরবর্তীতে আরেকটি অ্যানায়ন গ্রহণ করে। এভাবে সে একটা অ্যানায়নকে এখান থেকে রিলিজ করে দিচ্ছে,
আর একটা অ্যানায়নকে এখান থেকে গ্রহণ করতেছে। একই রকম ভাবে একটা ইলেকট্রন এখান থেকে ভেতরে প্রবেশ করতেছে, আবার ডিহাইড্রোজেনাস প্রক্রিয়া আর একটা ইলেকট্রন এখান থেকে প্রোটন এবং ইলেকট্রনে ভেঙে যাচ্ছে, আর একটা ইলেকট্রনকে রিলিজ করছে। এই যে চলমান একটি প্রক্রিয়ার ভেতর দিয়েই আমরা কোষের অভ্যন্তরে দেখি অ্যানায়ন প্রবেশ করে, এবং সক্রিয় প্রক্রিয়া যেখানে শক্তির প্রয়োজন হয়ে থাকে সাইটোক্রোম পাম্পের মাধ্যমে, আর এখান থেকে আমরা দেখি ক্যাটায়ন সেটি ভেতরের দিকে প্রবেশ করে নিষ্ক্রিয় প্রক্রিয়ায়। দ্যাটস অল। আসলে আমাদের আজকে এই বিষয়টি ছিল, এবং নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে যে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে উদ্ভিদের অনেকগুলো মতবাদ রয়েছে। তার মধ্যে লুন্ডিগার্ডের মতবাদটিকে কেন আমরা সাইটোক্রোম পাম্প মতবাদ হিসেবে এটিকে বিবেচনা করে থাকি, বা এটি এই নামে পরিচিত। নিশ্চয়ই আমরা বুঝে গেলাম যে লুন্ডিগার্ড অ্যানায়ন এবং ক্যাটায়নের পরিশোষণের ক্ষেত্রে যে মতবাদটি দিয়েছেন সেটি আমাদের কাছে একেবারেই পরিষ্কার। প্রিয় শিক্ষার্থী, আজকে আর নয়, আগামী পাঠে সবাইকে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।